নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তে খেলাটাকে ঘুরিয়ে দিয়ে গেলেন নরেন্দ্র মোদী। পলিটিক্যাল যারা অ্যানালিস্ট, রাজনৈতিক যারা বিশ্লেষক, কেউ স্বীকার করছেন, কেউ অস্বীকার করছেন, কেউ স্বীকার করতে চাইছেন না, আড়ালে আবডালে স্বীকার করছেন। আমি বহু 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 রাজনৈতিক পর্যবেক্ষক তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে আপনাদের কাছে বলছি, শেষ ফেজে নরেন্দ্র মোদী যে মাস্টার স্ট্রোকগুলো দিলেন, এটা কি সামলাতে পারবেন মমতা? সম্ভবত না। সেটা অবশ্য অচিরেই বোঝাবে। 1 তারিখ, 1 তারিখ এক্সিট পোলে কিছুটা বোঝাবে, 4 তারিখ রেজাল্ট বেরোলে বাকিটা বোঝাবে। নরেন্দ্র মোদী কী করেছেন যে হঠাৎ আমি নরেন্দ্র মোদীকে নিয়ে পড়লাম, কেন নরেন্দ্র মোদীর কথা এত বলছি? আপনি ভালো করে একটু ভেবে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কাউন্টার করার জন্য উত্তর কলকাতায় হাঁটলেন, ফ্লপ রোড শো। যারা দেখেছেন, যারা কাছ থেকে দেখেছেন, তারা বলছেন 3-4 হাজার পুলিশ অফিসার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করেছেন আর তৃণমূলের অলিতে গলিতে 100 দিনের তোলাবাজ এবং তাদের পরিবারের লোকজনকে রাস্তার আশেপাশে জড়ো করেছেন। যেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী হেঁটেছেন তখন স্বতঃস্ফূর্ততা ছিল। মানুষ যারা আবেগ তাড়িত হয়ে বারান্দা থেকে, রাস্তা থেকে বেরিয়ে এসছেন, দলে দলে গলি থেকে বেরিয়ে এসছেন, একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছে। মাস্টার স্ট্রোকটা কোথায় নরেন্দ্র মোদী করেছেন আমি প্রথমত একটা ঘটনা আপনাদের কাছে বলবো, কিন্তু তার আগে আমি পরিষ্কারভাবে বলি, নরেন্দ্র মোদী যে এজেন্ডাটা সেট করেছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা মারাত্মক। ডেভেলপমেন্টাল ইস্যু, কর্মসংস্থান, চাকরি, ব্যবসা, শিল্প, লজিস্টিক সাপোর্ট, ট্রান্সপোর্টেশন, বন্দে ভারত, পোর্ট, বিভিন্ন ধরনের এয়ারপোর্ট, সমস্ত কিছু নিয়ে আমি শুভেন্দুর একটা বক্তৃতা আপনাদের এখানে শোনাবো, একটু বাদেই শোনাবো, শুনবেন সেটা। যেখানে দাঁড়িয়ে যে নরেন্দ্র মোদী যে এজেন্ডাটা সেট করেছেন, শুভেন্দু সেটাই তুলে ধরেছেন। আমি আজকের দিনে এখানে দাঁড়িয়ে আমি আপনাকে প্রথমেই বলি, দেখুন, প্রথম যেটা আমাকে ইমপ্রেস করলো সেটা হচ্ছে মা শারদার বাড়িতে যাওয়া। হঠাৎ কী এমন হলো যে নরেন্দ্র মোদী সারদা মায়ের বাড়িতে বাগবাজারে সেখানে পৌঁছে গেলেন? একটা সিম্বলিক পৌঁছলেন, সেখানে শ্রদ্ধা প্রণাম জানাতে গেলেন। নরেন্দ্র মোদীকে তো বহিরাগত, উত্তর ভারতীয় অনেক কিছু বলা হয়, তো সেই মানুষটা সারদা মায়ের বাড়িতে গিয়ে প্রণাম করছেন। সারা ভারতবর্ষের তাবড় সমস্ত টিভি চ্যানেল দেখাচ্ছে এবং এমনকি বিদেশের পর্যন্ত যারা ভারতবর্ষে ইলেকশন কভার করছেন তারা পর্যন্ত দেখিয়েছেন। সারদা মায়ের কত ভক্ত, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভক্ত। যে সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করছেন, যে সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইসকনকে আক্রমণ করছেন, যে সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করছেন, যে সময় দাঁড়িয়ে জলপাইগুড়ির ভারত সেবাশ্রম সংঘকে তছনছ করা হলো এবং তার অপরাধীদের ধরছে না পুলিশ, এরকম একটা অবস্থা। যে সময় দাঁড়িয়ে ভারত সেবাশ্রম সঙ্গে রায়গঞ্জের স্কুল স্বামী প্রণবানন্দ বিদ্যামন্দির পুড়িয়ে দেওয়া হলো, সেই সময় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী গেলেন সারদা মাকে প্রণাম করতে। সেখান থেকে এলেন নেতাজি সুভাষচন্দ্র বসুতে মাল্যার্পণ করলেন এর শ্যামবাজারের মোড়ে, এবং সেখান থেকে লম্বা একটা 3.5 কিলোমিটার রোড শো করে পৌঁছলেন, সন্ধ্যের অন্ধকারে পৌঁছলেন স্বামী বিবেকানন্দর বাড়িতে, সেখানে গিয়ে প্রণাম করলেন। এখন এই যে স্ট্রোকটা দিলেন একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ফলত আলটিমেটলি এটা থেকে বিজয় বিপদে পড়ল তৃণমূল কংগ্রেস। এমনিতেই উত্তর কলকাতার সিটটা একটু নড়বড়ে ছিল, আরও বেশি নাড়িয়ে দিলেন, এবং এই শেষ দফার যে 9টা ইলেকশন হচ্ছে, এই ইলেকশনে হিন্দু জনমনে কিন্তু এর একটা ব্যাপক প্রভাব ফেলে দিয়ে চলে গেলেন নরেন্দ্র মোদী। এই প্রতিবেদন যেদিন পেশ করছি তার আগের দিন তো পরপর 3টে সভা করেছেন। প্রথম সভাটি করেছেন এতে সম্ভবত বারাসাতে সভা করেছেন, তারপরে দ্বিতীয় সভাটা করেছেন এতে বারুইপুরে চলে গেছেন, এবং সেখান থেকে তৃতীয় রোড শো করেছেন উত্তর কলকাতায়। গতকাল করলেন কি, গতকাল সরাসরি চলে গিয়েছিলেন মথুরাপুরে যে স্টেডিয়ামে সভা করলেন, কাতারে কাতারে মানুষ। আমি ভাবতে পারছি না যে মথুরাপুরে বিজেপির কোনো সমাবেশে এই ভিড় হতে পারে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই ভিড়টাকে অ্যাড্রেস করলেন, সেখান থেকে চলে গেলেন উড়িষ্যার দুটো জায়গায়, বালাসোর এবং আরেকটি জায়গায়, সেখানে পাবলিককে অ্যাড্রেস করলেন। এবং আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিন সম্ভবত চলে যাচ্ছেন একদম দক্ষিণ ভারতে, সেখানে গিয়ে শেষ পর্যন্ত 48 ঘন্টা তিনি একদম এতে মগ্ন থাকবেন, ধ্যানে মগ্ন হবেন। এই যে এন্টায়ার চ্যাপ্টারটা খুব ওয়েল ক্রাফটেড প্ল্যানিং, কিন্তু আমি বলছি হিন্দু জনমনে, অধিকাংশ জনগোষ্ঠীর মনে, সাধারণ ঈশ্বরভক্ত মানুষের মনে এর কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়বে। কন্যাকুমারীতে সম্ভবত গেছেন এবং সেখানেই ধ্যানে মগ্ন হবেন 48 ঘন্টা, এবং তারপর 1 তারিখ লাস্ট ফেজের ইলেকশন হবে। দেখুন, এই ফেজে একটা কথা খুব পরিষ্কার বলি, ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। তিনি 272 পাবেন না, 372 পাবেন না, 303 পাবেন, সেটা নিয়ে পলিটিক্যাল অ্যানালিস্টরা চিরুনি তল্লাশি করতে পারেন, কিন্তু ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী যে তিনিই হবেন এটা নিয়ে কিন্তু কারুর কোনো সংশয় নেই। যদি 10টা কমও হয় সে 10টাও জোগাড় হয়ে যাবে, সাধারণ প্রচুর দল আছে যারা সাপোর্টটা দিয়ে দেবে। ঠিক সেই পরিস্থিতিতে বাংলাতে তিনি যে পেনিট্রেশনটা করলেন, সাম্প্রতিককালে কোনো নির্বাচনে দেখিনি ভারতবর্ষে কোনো প্রধানমন্ত্রী বাংলা থেকে এত ফোকাসের মধ্যে রেখেছেন। এবং যে সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু কিছু মানুষকে খুশি করার জন্য রামকৃষ্ণ মিশনকে, ভারত সেবাশ্রম সংঘকে, ইসকনকে ধারাবাহিকভাবে আক্রমণ করে যাচ্ছেন, সেই সময় দাঁড়িয়ে পাল্টা কাউন্টার ন্যারেটিভটা নরেন্দ্র মোদী খুব সুন্দরভাবে উপস্থাপনা করলেন, যে তিনি তার শ্রদ্ধার্ঘ্য জানিয়ে চলে গেলেন।
এটা কিন্তু সাধারণ জনমনের একটা ইম্প্যাক্ট পড়ে। দেখুন, এই ইম্প্যাক্টটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করছি। 1 তারিখে যারা ভোট দিতে যাবেন, বহু মানুষ যেমন সিদ্ধান্তটা নিয়েছেন যে যারা সরকার করবে তাকেই ভোট দেবো, যারা ঝগড়া করতে যাবে তাদের কেন ভোট দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন এনডি জোটে, কেউ বিশ্বাস করে না। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির লোকও বিশ্বাস করে না। ফলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ কেন বিশ্বাস করে? বহু মানুষকে বলতে শুনছি যে যারা ক্ষমতা যাবে এবং তাদের হাতটাকেই শক্তিশালী করব। ঠিক এই পরিস্থিতিতে কিন্তু নরেন্দ্র মোদীর এই ভিজিটটা আমার কাছে মনে হচ্ছে খুব ইম্প্যাক্ট ফেলা ভিজিট। এবং নবম দফার এই 7ম দফার ইলেকশনে বহু সিট, মার্জিনাল সিট যে কয়েকটি আছে, সে কয়েকটি কিন্তু 19-20 হয়ে যেতে পারে, হয়ে যাওয়ার সম্ভাবনাটা আছে। এটা 1 নম্বর ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, যেদিনকে নির্বাচনী প্রচার শেষ হচ্ছে ঠিক তার আগে ভালো করে নির্বাচনী প্রচার শেষ হচ্ছে, অর্থাৎ আজকে যখন নির্বাচনী প্রচার শেষ হচ্ছে বিকেল 5টার মধ্যে, ঠিক সেই সময় দাঁড়িয়ে একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কী করলেন, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলবো বা বিজেপি দলের পক্ষ থেকে বলবো, সেটা হচ্ছে শহীদ মিনার ময়দানে ড্রোন নিয়ে একটা লেজার শো করে দিলেন এবং সেই শোটা পশ্চিমবঙ্গের সমস্ত ইলেকট্রনিক্স মাধ্যম দেখাতে বাধ্য হলো। এবং সেখানে থাকলো ডেভেলপমেন্টাল ইস্যু, সেখানে থাকলো বন্দে ভারত, সেখানে থাকলো সমস্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা, সমস্ত প্রচারটা সাইলেন্টলি বিনা পয়সায়, অর্থাৎ কোনো সংবাদ মাধ্যমকে এর জন্য কোনো টাকা দিতে হয়নি। এত বড় একটা লেজার শো হচ্ছে, সেই লেজার শোটা তারা অটোমেটিক তাদের টিআরপি বাড়ানোর জন্য দেখলো, সারা পশ্চিমবঙ্গবাসী দেখলো। খেয়াল করে দেখুন, যেদিন এটা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পরের দিন কিন্তু আর কিছু করার ক্ষমতা থাকলো না। আপনারা ভালো করে খেয়াল করেছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন শ্যামবাজার থেকে স্বামী বিবেকানন্দর মূর্তি বাড়ি পর্যন্ত হাঁটলেন, সেইটাকে কাউন্টার করার জন্য মমতা হাঁটলেন সাজানো লোকজন, পুলিশজনকে নিয়ে, সেটাকে কাউন্টার করার সুযোগ পেলি। এটাতে কিন্তু ড্রোন, মানে এই ড্রোন দিয়ে যে লেজার শোটা হলো, সেইটাকে কাউন্টার করার কোনো স্কোপ কিন্তু বিজেপি দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসকে দেওয়া হলো না। এটা আমার মনে হয়েছে খুব স্মার্ট মুভ অন দ্য পার্ট অফ নরেন্দ্র মোদী, এবং অবশ্যই তিনি নেতৃত্ব দিচ্ছেন বলেই নরেন্দ্র মোদী বলছেন, বা যারা মূল কন্টেন্ডার এবারের পশ্চিমবঙ্গ নির্বাচনে বা ভারতবর্ষের নির্বাচনে বিজেপির তরফ থেকে অত্যন্ত স্মার্ট মুভ। আর যিনি স্মার্ট মুভ করতে পারেন, মানে দেখুন, অনেকেই ক্রিকেট খেলতে পারেন, কিন্তু মানে মাঠের মধ্যে স্মার্ট গেম খেলে নির্বাচন জেতাটা বা ক্রিকেট জেতাটা, সেটা একটা আলাদা ইম্প্যাক্ট থাকে, যেটা এবারের নির্বাচনে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট দিক। আমি যখন নির্বাচন এগোচ্ছিল ভাবছিলাম অ্যাজ ইউজুয়াল ভারতবর্ষের প্রধানমন্ত্রীরা আসেন, প্রচার করেন, অমিত শাহ এসছেন, প্রচার করেছেন চলে যাবেন, কিন্তু এই লাস্ট এটা দিলেন, ধাক্কাটা দিলেন বাঙালি হিন্দু জনমনে, স্পেসিফিক্যালি বলছি, যেটা সত্যি বলা দরকার। এইটা কিন্তু এবারের নির্বাচনে একটা বাড়তি পাওনা, অত্যন্ত স্মার্ট মুভ, যেটাকে কাউন্টার করার মতো পরিবেশ বা পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন না। আমি এই পর্যন্ত বলে আমি শুভেন্দু অধিকারীর বক্তব্যটা আপনাদের শোনাবো। কেন শোনাবো জানেন তো? নরেন্দ্র মোদী যে এজেন্ডাটা সেট করেছেন, শুভেন্দুর বক্তৃতাটা তারই রিফ্লেকশন। সিপোর্ট, এয়ারপোর্ট, ট্রান্সপোর্টেশন, একটার পর একটা ডেভেলপমেন্টাল ইস্যু বাংলার মানুষকে খিদেটা জন্মিয়ে দিয়েছেন। দেখুন, এবারে নির্বাচনটা আমি পর্যালোচনা করছি না। এবারে নির্বাচনে বাংলার মানুষ যারা ভোট দিতে যাচ্ছেন, 7ম দফা নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন, তাদের মধ্যে বিশেষ করে শুভেন্দু অধিকারী খিদেটা জন্মিয়ে দিয়েছেন যে দেখুন, বিজেপি গভর্নমেন্ট 2026-এ নিয়ে আসতে গেলে 2024 থেকে সেই প্রসেসটা শুরু হলে আপনি 2026-এ বিজেপির গভর্নমেন্ট এলে কিন্তু আয়ুষ্মান ভারত আপনি পাবেন। স্বাস্থ্যসাথীতে আজকে আপনার হাত ভেঙে গেলে, পা ভেঙে গেলে পুলিশে গিয়ে এফআইআর করতে হবে, তবে আপনি কোনো একটা চিকিৎসা প্রাইভেট নার্সিংহোমে পাবেন। এই যে সিস্টেমটা, আলটিমেটলি বহু মানুষ স্বাস্থ্যসাথী থেকে বঞ্চিত হচ্ছে। সেই সময় দাঁড়িয়ে বিজেপি একদম পরিষ্কার বলছে যে বিজেপিকে নিয়ে আসুন, আমরা পরের দিন থেকে আয়ুষ্মান ভারত চালু করে দেবো। আয়ুষ্মান ভারত মানে সারা ভারতবর্ষের যে কোনো হসপিটালে গেলে আপনি এই সুযোগ সুবিধাটা পাবেন। 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাবেন। এইমস হোক, টাটা ক্যান্সার হসপিটাল হোক, ভেলোরের হসপিটাল হোক, দক্ষিণ ভারতে চেন্নাইয়ে কোনো হার্টের হসপিটাল হোক, সমস্ত জায়গায় সেখানে স্বাস্থ্যসাথীকে কেউ পাত্তা দেয় না, টাকা দিতে পারে না। এই যে খিদেটা মানুষের মধ্যে জন্মে দেওয়া, যেমন ধরুন 829 টাকা আপনি গ্যাস সিলিন্ডার কিনছেন। আমরা বিজেপির সরকার এলে এটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে আমরা 450 টাকায় গ্যাস দেবো। রাজস্থানে বিজেপি সরকার এসে 450 টাকায় গ্যাস পাচ্ছে, এখানে দিদি আছেন বলে 450 টাকায় গ্যাস পাচ্ছেন। এই যে মানুষের মধ্যে খিদেটা জন্মিয়ে দেওয়া, যেমন যে কোনো মানুষকে শুভেন্দু বারবার বলছে যে দেখুন, তেলের দাম পশ্চিমবঙ্গে কেন বেশি? 104 টাকা তেলের দাম, এখানে 96 টাকা অসমে, উত্তরপ্রদেশে 15 টাকা কম। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি ভোটটা দিচ্ছেন বলে আপনার তেলের দামটা বেশি। এই যে পরিষ্কার আমি দেখছিলাম এবিপি আমাদের ইন্টারভিউ শুভেন্দু বলছেন পরিষ্কার যে সরকারি কর্মচারীদের ডিএ, এই ডিএ অসমে 50%, পশ্চিমবঙ্গে 14%। যারা রিটায়ার্ড মানুষ, অবসরপ্রাপ্ত মানুষ, তারা কদিন বাঁচবেন? সেই মানুষগুলোকে বিজেপি পরিষ্কার বলছে যেদিন বিজেপি সরকার আসবে পরের দিন আমরা কেন্দ্রীয় হারে ডিএ দেওয়াটা শুরু করব। এই যে খিদেটা জন্মে দেওয়া মানুষের মধ্যে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, শুভেন্দু যেটা বলছেন, এই নির্বাচনী প্রচারটা আমি ফলো করছিলাম বলে আমি তার ব্যাখ্যায় যাচ্ছি, এবং এটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেট করে দিয়েছেন। শুভেন্দু অধিকারী একটা লার্জেস্ট সেকশনটি টেনে নিয়ে যাচ্ছেন। বলছেন যে দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে আপনি বিদ্যুতের দাম সব থেকে বেশি দিচ্ছেন সারা ভারতবর্ষের মধ্যে। দিল্লিতে 2 টাকা, বম্বেতে 1 টাকা 90 ইউনিট শুরু হচ্ছে, এখানে 7.5 টাকা। কেন? ওয়াই? আমরা শুধু একা গোয়েঙ্কাকে একচ্ছত্র আধিপত্য আনতে দেবো না, 3-4টে কোম্পানি বিদ্যুতের ডিস্ট্রিবিউশন সেন্টার করাবো যাতে বিদ্যুতের দাম কমে। পাশাপাশি নরেন্দ্র মোদী বলছেন যে সোলার প্যানেলের জন্য বোধহয় একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা প্রত্যেক গরিব মানুষকে দেওয়া হবে, এবং বিনা পয়সায় আপনি বাড়িতে সোলার প্যানেলে বিদ্যুৎ ব্যবহার করবেন, এবং আপনি উদ্বৃত্ত বিদ্যুৎ সরকারকে বিক্রি করতে পারবেন। এই যে খিদেগুলো জন্মানোর ব্যবস্থা করা, প্রত্যেক বছর আমরা নিয়ম করে সরকারি পরীক্ষা দেবো, টেট পরীক্ষাটা রেগুলার করাবো, এবং স্কুল সার্ভিস কমিশনে কোনো জালিয়াতিটা করতে দেবো না, সরকারি কর্মচারীদের ডিএ মানে বকেয়া ডিএ মেটানোর ব্যবস্থা করবো। এই যে প্রচুর মানুষকে বঞ্চিত করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কন্ট্রাকচুয়াল কর্মীর সংখ্যা কমিয়ে দেবো। এই যে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন, যারা 9,000 টাকা জীবন রট হচ্ছে, সিভিক ভলেন্টিয়ারদের মিনিমাম 20,000 টাকা মাইনে করবো। বিজেপি বলছে, আমি বলছি না। ফলে এই যে মানুষের মধ্যে প্রত্যাশাটা জন্মিয়ে দেওয়া, এটা কিন্তু বেসিক্যালি 2026-এর পটভূমিকা তৈরি করছে। বিদ্যুতের দাম কমবে, সোলার প্যানেলে বিনা পয়সা বিদ্যুৎ তৈরি করতে পারেন, তেলের দাম কমবে, গ্যাসের সিলিন্ডারের দাম কমবে, 5 বছর ধরে বিনা পয়সা আপনি রেশনটা পুরো পেয়ে যাবেন, এবং সরকারি চাকরির ক্ষেত্রে আপনি নিশ্চয়তা পাবেন, মেধার ভিত্তিতে আপনার চাকরি হবে। পরিযায়ী শ্রমিকদের বাংলার বাইরে থেকে ঘরে ফেরানোর ব্যবস্থা করব, একটা ডবল ইঞ্জিন সরকার থাকলে যেটা হয়। এই অ্যাসপিরেশনসগুলো কিন্তু এবারে নির্বাচনে একটা বড় পাওনা, এবং এটাকে বিজেপির সমস্ত রাজনৈতিক নেতারা সবাই ঠিকঠাক মতো পৌঁছে দিতে পেরেছেন বলে মনে করি না। কেউ পেরেছেন, ডক্টর সুকান্ত মজুমদার পেরেছেন, শুভেন্দু অধিকারী পেয়েছেন, এবং শুভেন্দু অধিকারী সাম্প্রতিককালে টানা ধারাবাহিক এই ক্যাম্পেইনটা করে গেছেন। প্রত্যেকটা মিটিং বক্তৃতা আমি শুনেছি, ধরুন, এবং এক দিনে 4টে 5টা 6টা করে মিটিং অ্যাটেন্ড করেছেন, ভাবতে পারেন। আমি গতকাল দেখছিলাম কীভাবে মিটিং অ্যাটেন্ড করছেন। না, গতকাল প্রথম মিটিংটা অ্যাটেন্ড করতে গেলেন ভাঙড়ে, মমতা আটকে দিলেন। দ্বিতীয় মিটিংটা করলেন ক্যানিংয়ে, তৃতীয় মিটিংটা করলেন রোড শো করলেন ডায়মন্ড হারবে, চতুর্থ মিটিংটা করলেন আগরপাড়ায়, আমরা বাংলা বার্তা যেখান থেকে সম্প্রচার করছি সেখানে রাত্রিবেলা লাস্ট মিটিংটা করছে। এই প্রতিবেদন যেদিন পেশ করছি সেদিনকে নির্বাচনী প্রচারের শেষ দিন, সেদিনকে প্রথম সভাটা করছেন, রোড শো করছেন বারাসাতে, দ্বিতীয় বিজয় সংকল্প সভা বসিরহাটে করছেন রেখা পাত্রর সমর্থনে, তৃতীয় সভা করছেন দেবশ্রী চৌধুরীর জন্য দক্ষিণ কলকাতায়, এবং লাস্ট রোড শো করছেন বিকেল 4:30 তাপস রায়ের জন্য। এবং প্রত্যেকটা রোড শো যখন হচ্ছে বা বিজয় সংকল্প সভা যখন হচ্ছে, তখন নরেন্দ্র মোদী যে এজেন্ডাটা সেট করে দিচ্ছেন, সেই সেটটাই কিন্তু শুভেন্দু অধিকারী মানুষের কাছে পৌঁছে দিয়ে যাচ্ছেন। এটা একটা ওয়েল অর্গানাইজড স্ট্রাকচার তৈরি হয়েছে, কিন্তু এটা একটা লম্বা প্রসেস হওয়া দরকার। 2026-কে মাথায় রেখে এই প্রচারটা একটা ধারাবাহিকতা এবং মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা জায়গায় নিয়ে যেতে হবে। যেমন ধরুন, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 1,000 টাকা দিচ্ছেন, আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেবো 3,000 টাকা, আমরা দেবো 1,000-এর বদলে 3,000। অন্নপূর্ণা ভাণ্ডার, বহু মহিলা কিন্তু এটা বিশ্বাস করছেন, যার জন্য নরেন্দ্র মোদীর সভায়, শুভেন্দুর সভায় হাজার মহিলারা আসছেন। আমি বলছি, এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা, তেলা মাথায় তেল ঢালবো না, অর্থাৎ যার বাড়িতে 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা রোজগার, তাকে কেন লক্ষ্মীর ভাণ্ডার দেবো? এটাও কিন্তু পাশাপাশি এজেন্ডার মধ্যে রয়েছে। আমি বুঝতে পারছি যে যার বাড়িতে ধরুন কন্যাশ্রী দেওয়ার দরকার নেই, 2 লাখ টাকা পরিবারের রোজগার মাসে, তাকে কন্যাশ্রী দিয়ে টাকাটা নষ্ট করবো কেন? তার মধ্যে হলে গ্যাসের সাবসিডিটা দেবো। এই যে জায়গাটা, এই পরিস্থিতিটা কিন্তু বাংলার মাটির, বাংলার মানুষ খাচ্ছে। এবং সবথেকে ইন্টারেস্টিং আমার হচ্ছে, মানে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা মনে হয়েছে, নরেন্দ্র মোদীর কাছ থেকে অ্যাসুরেন্স পেয়েই নিশ্চিতভাবে এটা শুভেন্দু অধিকারী মানুষকে বারবার করে বোঝাচ্ছেন, বলছেন যে ওয়ান্স বিজেপি ফিরে আসলে, পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি 2026-এ ক্ষমতা এলে, আমরা টাটাকে হাতে পায়ে ধরে আমরা আনবো। আমরা টাটা তো আর পশ্চিমবঙ্গের দিকে মুখ ফিরিয়ে তাকাবে না, টাটাকে আমরা পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনবো। আপনি ভাবুন তো, টাটা যদি একবার সত্যিকারের পশ্চিমবঙ্গে পা ফেলে, কত লক্ষ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান হবে। এই খিদেটাই কিন্তু নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের মাধ্যমে মানুষের মনে গেঁথে দিতে পেরেছেন। এই নির্বাচনে বোধহয় এটা সবথেকে বড় পাওনা। আমি আজকের এই প্রতিবেদন শেষ করব, শুভেন্দুর এই বক্তব্যটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, সম্ভবত কসবায় বক্তব্যটা লিখেছেন, ভারী ইন্টারেস্টিং। মানে আমার খালি মনে হচ্ছিল প্রত্যেক রাজনৈতিক নেতার এটা পার্ট নেওয়া দরকার। বন্দে ভারত থেকে গঙ্গার তলা দিয়ে মেট্রো শুধু কেন হাওড়াতে থামবে, এই হাওড়ার মেট্রো চলে যাবে হুগলির একটা প্রান্তে, হাওড়ার আর কোলাঘাট পর্যন্ত পৌঁছে যাবে। গ্রেটার ক্যালকাটা KMDA এক্সটেনশনে মেট্রোকে সম্প্রসারণ বলছেন, বন্দে ভারতের কথা বলছেন। 6 ঘন্টায় আপনি পুরী পৌঁছচ্ছেন, 6 ঘন্টায় আপনি জলপাইগুড়িতে পৌঁছচ্ছেন। কে দেবে? নরেন্দ্র মোদী ছাড়া। এটা বোঝাচ্ছেন শুভেন্দু অধিকারী একদম স্পেসিফিক্যালি তথ্য দিয়ে কতগুলো পোর্ট, কতগুলো সি পোর্ট, এবং কতগুলো মানে বিমানবন্দর আমরা জানতাম না। বিশ্বাস করুন, আমি বক্তব্যটা শুনে
মানে আমি খালি ভাবছিলাম বাংলার মানুষকে কীভাবে মমতা অভিষেক প্রতারিত করেছে। ভাঙড়ে একটা বড় বিমানবন্দর করতে চেয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, তারা চিঠি পাঠিয়েছিলেন, রিজেক্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবতে পারেন এ ভদ্রমহিলা এবং এর ভাইপো বাংলায় সামান্য ভোট বেশি পেলেও কত বড় সর্বনাশ বাংলার হতে পারে ভেবে 1 তারিখে আপনারা কিন্তু ভোটটা দিতে যাবেন। এবং আমি আবারও বলছি ধন্যবাদ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে। দেখুন আমি এই যে মানুষের মনে খিদেটা জন্মাতে পেরেছেন এবং থ্রু সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী ধারাবাহিকভাবে এটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তবেই না মানুষের মধ্যে একটা গণ অভ্যুত্থানের পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে। আমি আজকের এই প্রতিবেদন শেষ করব শুভেন্দু সেই বক্তৃতা দিয়ে, এখানে তথ্য দিয়ে প্রত্যেকটা ঘটনাকে কি সুন্দর বিশ্লেষণ করেছেন। শুভ আজকে নরেন্দ্র মোদীকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিস্টার বস বলেন, ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তিনি বলেন যে ইনি না থাকলে আমার গরিব দেশটার প্রচুর মানুষ মারা যেত। 55টা গরিব দেশকে এই ভ্যাকসিনেশন বিনামূল্যে দিয়েছেন নরেন্দ্র মোদীজি। নরেন্দ্র মোদীজি শহরগুলোতে মেট্রো সম্প্রসারণ করেছেন। মমতা ব্যানার্জি চিৎকার করে বলে আমার মেট্রো, আমার মেট্রো। নরেন্দ্র মোদীজি এই মেট্রো যে বরাদ্দ প্রত্যেক বছর কলকাতা মেট্রোর জন্য 8,000 কোটি টাকা করে তিনি বরাদ্দ করেছেন। এমনকি তার নেতৃত্বে অশ্বিনী বৈষ্ণবজি ধর্মতলা থেকে হাওড়া ময়দান, হাওড়া যে আমাদের গঙ্গা নদী আছে, নদীর নিচ থেকে প্রায় 3 কিলোমিটার টানেল করে আজকে আমার সৌভাগ্যবান আমি মোদীজির সঙ্গে, আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার আমাদের প্রিয় সভাপতি, আমরা দুজন প্রথম দিন ট্রেনে চড়ার সৌভাগ্য পেয়েছিলাম। মোদীজির লক্ষ্য আজকে জোকা থেকে মেট্রোকে শুধুমাত্র দমদম এয়ারপোর্ট দক্ষিণেশ্বর নয়, এটাকে আরো এক্সপ্যান্ড করে বৃহত্তর কলকাতা বা কেএমডিএতে নিয়ে যাওয়া। বন্দে ভারত ট্রেনগুলো পেয়েছেন আপনারা। সকালবেলা 5:50 হাওড়াতে উঠলে আপনি গল্প করতে করতে মোবাইলে ইউটিউব দেখতে দেখতে 1:20 আপনি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যাচ্ছেন। আপনি হাওড়া স্টেশনে উঠলে 6 ঘন্টার মধ্যে পুরীতে পৌঁছে যাচ্ছেন, জগন্নাথ দেবের দর্শন করতে পাচ্ছেন। আজকে এইভাবে দ্রুততার সঙ্গে মেট্রো সম্প্রসারণ, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দিয়ে আজকে মোদীজি উন্নয়ন করেছেন। আজকে যদি আমরা দেখি স্বাধীনতার পর থেকে 2014 সাল পর্যন্ত কতগুলো এয়ারপোর্ট ছিল, আজকে ভারতে কত এয়ারপোর্ট হয়েছে। কতগুলো আইআইটি ছিল, ভারতে কতগুলো আইআইটি হয়েছে। কতগুলো এইমসের মতো হসপিটাল ছিল, আজকে কতগুলো হসপিটাল হয়েছে। দুর্ভাগ্য আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি। গুজরাটের মতো ছোট রাজ্যে 26টা লোকসভার আসন, সেখানে ডোমেস্টিক এয়ারপোর্ট 22টা, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 8টা। উড়িষ্যার মতো ছোট রাজ্য 21টা লোকসভার আসন, সেখানে ডোমেস্টিক এয়ারপোর্ট 9টা, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 2-3টা। আজকে সব জায়গায় তাকিয়ে দেখুন, এয়ারপোর্ট বলুন, সিপোর্ট বলুন, রেলের ফ্রেট করিডর বলুন, নতুন নতুন ইন্ডাস্ট্রি বলুন, কিভাবে বদলে গেছে। যোগীজির উত্তরপ্রদেশে দেখুন, গোটা পৃথিবী থেকে ইনভেস্টার আসছে। তার কারণ ওখানে গুন্ডা নেই, ওখানে সিন্ডিকেট নেই, ওখানে কাটমানি নেই, ওখানে মাফিয়া রাজ নেই, ওখানে সিঙ্গেল উইন্ডো সিস্টেম, সবাই একদিনে পাচ্ছে। কলকাতাতে যারা বড় বড় রিয়েল এস্টেট করতেন, খোঁজ নিয়ে দেখুন, তারা সব দেবেন্দ্র ফাডনবিসের কাছে চলে গেছে মুম্বাইতে। থানে, নিউ মুম্বাই, নাগপুর, পুনে সব চলে গেছে বড় যারা এখানে রিয়েল এস্টেট করতেন। আর যারা ছোট রিয়েল এস্টেট করতেন তারা সবাই উড়িষ্যা চলে গেছে। ভুবনেশ্বর থেকে পুরী নতুন নগরায়ন হচ্ছে, ওখানে চলে গেছে। পশ্চিমবাংলায় কেউ নেই, হাজার হাজার ফ্ল্যাট পড়ে আছে, কেনার লোক নেই। তার কারণ আমাদের ইএমআই দিতে হবে। ইএমআই দিতে গেলে চাকরি দরকার, চাকরি বলে কিচ্ছু এখানে নেই। টাটাকে তাড়িয়েছে মমতা ব্যানার্জি। আপনারা শিক্ষিত মানুষ কসবার, আপনারা টাটাকে যেভাবে সিঙ্গুরের কারখানায় ডিনামাইট দিয়ে তাড়িয়েছে, তার প্রতিবাদ আপনাদের 1 তারিখে করা উচিত। আমরা কথা দিয়েছি, বিজেপি যেদিন রাজ্যে আসবে, ডবল ইঞ্জিন সরকার হবে, রতন টাটাকে হাত পা ধরে আমরা নিয়ে আসবো পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট করার জন্য। আজকে ইনফোসিস থেকে শুরু করে যতগুলো আপনার আমাদের বড় বড় কনসার্ন রয়েছে, আজকে সিলিকন ভ্যালির জায়গায় দেখুন
গরু ছাগল চড়ে বেড়াচ্ছে, কোথাও কিছু নেই। পশ্চিমবঙ্গ শেষ হয়ে গেছে। আমাকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া চিঠি লিখে বলেছে যে কলকাতা এয়ারপোর্টের আরেকটা এয়ারপোর্ট করতে চেয়েছিলাম ভাঙড়ে, জমি এয়ারমার্ক করেছিলাম, আমাকে বলে দিয়েছে জমি দিতে পারবো না। লিখিত কপি আছে রাজ্য সরকারের চিফ সেক্রেটারির। বাগডোগরা এয়ারপোর্ট সম্প্রসারণ হচ্ছে না, কোচবিহার এয়ারপোর্টে প্লেন চালাতে দেয় না, বালুরঘাট মালদা পুরুলিয়া ছররা এয়ারপোর্ট সেখানকাও কিছু নেই। একটা রাজ্য এগোবে কি করে? এখানে ডানকুনি থেকে জলন্ধর পর্যন্ত রেলের ফ্রেট করিডোর, তার জমি রাজ্য সরকার দেয়নি, বন্ধ হয়ে পড়ে আছে। কুলপি বন্দর, সাগর বন্দরকে নতুন করে করা। আপনি তাকিয়ে দেখুন গুজরাটে 55টা সিপোর্ট আছে, ছোট 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 সিপোর্ট, যেখানে 18-20 মিটার করে ড্রাফট আছে। সেখানে কত ইন্ডাস্ট্রি আসছে। আমাদের এখানে কিচ্ছু নেই, সব শেষ করে দিয়েছে। পাড়ায় পাড়ায় মস্তানি, তোলাবাজি, এই চিটিংবাজদের হাতে চলে গেছে। আপনি